সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বদলে গেছে রাজনীতির দৃশ্যপট। অনুপ্রবেশকারীদের ডামাডোলে হারিয়ে গেছেন ত্যাগী ও সৎ নেতাকর্মী। এই অভিযোগের উদাহরণ ফরিদপুর। এই জনপদকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের সফল মঞ্চ বলা যেতে পারে, যেখানে বাম্পার ফলন হয় উচ্চ ফলনশীল নেতাকর্মীর। পরিকল্পিত এই দুর্বৃত্তায়ন নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির অচিনপুর। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ, এবং আমার সহকর্মী আফজাল হোসেন। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। নারায়ণগঞ্জে মসজিদে একটি এসিও বিস্ফোরিত হয়নি। গ্যাস লিকেজ থেকেই আগুন, বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গাফিলতি কার, জানতে চাইলেন প্রধানমন্ত্রী। করোনায় খুলছে না প্রাথমিক বিদ্যালয়, বন্ধ কিন্ডারগার্টেনের শিশুদের সরকারি স্কুলে ভর্তির নির্দেশ। অনলাইনে পড়ার সক্ষমতা নেই সবার, নজর দেওয়ার তাগিদ। দেশে 5 ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব, দ্রুত বদলাচ্ছে রূপ। কোভিড-19-এ আরো 32 জনের মৃত্যু, 1500-র বেশি শনাক্ত। শাহেনশার ছত্রছায়ায় ঘোড়াঘাটে জাহাঙ্গীরের রাজত্ব। র্যাব ছেড়ে দেয়ায় পৌর মেয়র এমপির উদ্বেগ। 7 দিনের রিমান্ডে আসাদুল, অবশ ওয়াহিদার ডান পাশ। এবং চট্টগ্রামে পেঁয়াজের বাজার আবারও চড়া। কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। ঝাঁকে ঝাঁকে ইলিশে সয়লাভ বরগুনার পাথরঘাটা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব। তবে তার আগে আমরা যেমনটি বলছিলাম যে রাজনীতির দুর্বৃত্তায়ন হয় কোথাও কোথাও, ত্যাগী এবং সৎ নেতাকর্মীরা পেছনে পড়ে যান, সামনে চলে আসেন হাইব্রিড নেতারা, যেটিকে রাজনীতির ভাষায় হাইব্রিড বলে থাকেন রাজনীতিবিদরা। তো তার একটি উদাহরণ ফরিদপুর আমরা বলছি। তো সেই ফরিদপুর ঘুরে এসে একটি রিপোর্ট তৈরি করেছেন আমার সহকর্মী আফজাল হোসেন। আমরা আফজালের রিপোর্টটি দেখব, তারপরে মূল আলোচনায় যাব। পদ্মা, কুমার, আড়িয়ালখা, ইলিশ, পাট এবং পল্লীকবি জসিমউদ্দিনের ফরিদপুরের পরিচিতি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে। সেই ফরিদপুর যেন এখন অচিনপুর। এই সময়ে রাজনীতির দুর্বৃত্তায়নে সন্ত্রাস এবং দুর্নীতির জনপদের পরিচয় পেয়েছে ফরিদপুর। কেন রাজনীতির ঐতিহ্য হারালো ফরিদপুর? সময় সংবাদের এই প্রশ্নে দীর্ঘশ্বাস ছেড়েছেন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতারা। দীর্ঘশ্বাসের কারণ, 2009 সালের পর থেকে ফরিদপুরের রাজনীতিতে দুর্বৃত্ত, অনুপ্রবেশকারী, উচ্চ ফলনশীল নেতাকর্মীদের বাম্পার ফলন হয়েছে। ত্যাগী নেতাদের সরিয়ে জেলার দলের শীর্ষ পদে শোভা পেতে শুরু করেন অনুপ্রবেশকারীরা। এই ফরিদপুরে এরকম করুণ অবস্থা কখনো করে নাই কেউ। অনেক শ্রম দিতে হবে, শ্রম দিলে এখানকার আওয়ামী লীগটা হয়তো আগামী দিনে আস্তে আস্তে আগাইতে পারবে। যখন আওয়ামী লীগকে নির্যাতন করে, এ কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে আর আমরা রুখে দাঁড়াইনি। অত্যাচার নির্যাতনের ভয়ে আমাদের অনেকেই ম্রিয়মাণ হয়ে বসেছিলাম। আমরা রাজনীতির কোনো কর্মকাণ্ডে শরিক হতে পারিনি, এমনকি আওয়ামী রাজনীতির জাতীয় দিবসগুলিতেও আমরা শরিক হতে পারিনি। এই অনুপ্রবেশকারীদের মধ্যে যিনি প্রথম প্রতাপশালী হয়ে ওঠেন তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত। তার সঙ্গী হয় ভাই রুবেল। তাদের ছিল জমি আসক্তি। কোনো জমি তাদের নজর আটকালেই মালিকের সর্বনাশ। নামমাত্র দামে কিনে নেয়া, বিক্রিতে রাজি না হলে দখল, মামলার খড়গ তো ছিলই। চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুরে শত শত বিঘা জমি এভাবেই নিজেদের করে নেন বরকত ও রুবেল। সিআইডির তথ্য, এই দুই ভাই 7 বছরে 2450 বিঘা সম্পত্তির মালিক হয়েছেন। ব্যাংক হিসেবে 3000 কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। এই মুহূর্তে পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি, তাদের যে সম্পদে বা ভূমি বা জমি,
এইটা পরিমাণটা তাদের দেওয়া তথ্য এবং আমরা যে ভূমি অফিস থেকে যে তথ্য পেয়েছি, আপাতত দেখা যাচ্ছে তাতে প্রায় 2500 বিঘা বা 2400 বিঘার উপরে তাদের নিজের এবং তাদের ভাই বা নিকটাত্মীয় এদের নামে কেনা আছে। তদন্তে যেটা দেখা গেছে যে অনেক সময় যার জমি আছে তাকে হয়তো বা কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হতো, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ এসছে, এগুলো আমরা এখনও ভেরিফাই করার প্রক্রিয়াধীন আছে, যে জোর করে বলেছেন এই জায়গাটা ছেড়ে দিতে আমাদের লাগবে। তো এইরকম অভিযোগ কিন্তু আমাদের আছে। দুই ভাই বরকত এবং রুবেল তারা জমি দখল, অবৈধভাবে জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে 2008 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অবৈধ এবং বেআইনি উপায়ে বল প্রয়োগের মাধ্যমে এরা এই অর্থগুলি উপার্জন করেছেন। সে কারণেই তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা হয়েছে। অবশ্য ফরিদপুরের আওয়ামী লীগ নেতাদের দাবি এই দুই ভাইয়ের সম্পত্তির পরিমাণ আরও বহুগুণ। তারা খালি এই যে ঘর বাড়ি করে জমি জাতি করছে, কয় হাজার বিঘে জমি যে বরকত মিয়ার নামে আছে। এসবি ট্রেডার্স করছে, তারপরে গাড়ি গুড়ি আছে, এইসব নেতাদের। এই মার্কেট পুরোটা আমার বাড়ি যেগুলো সব তিনটে ছাই নাই এখন এটা একটা স্ট্রিট বেগার, এটা রাস্তায় তৃতীয় শ্রেণীর বিএনপির মস্তান। রাজবাড়ির রাস্তার মোড়ে বাসে প্যাসেঞ্জার তুলে দিয়ে 10 টাকা 20 টাকা যা পাইতো তাই দিয়ে তাদের জীবন নির্বাহ হইতো। তা সেই মানুষেরা হঠাৎ করে ক্ষমতার স্পর্শে এসে, বিশেষ করে ফরিদপুরের মহিতসম বাবরের নেতৃত্বে এরা আওয়ামী লীগে আসে, এবং আওয়ামী লীগে এসে যে সীমাহীন দুর্নীতি, অত্যাচার, হাত পাও কাটা, হাতুড়ি বাহিনী, তারপরে হেলমেট বাহিনী, বিভিন্ন বাহিনী এই জায়গা গড়ে তুলছে। 2000 কোটি টাকা পাচারের মামলায় বরকত, রুবেল সহ গ্রেফতার হয়েছেন আরও কয়েকজন। এর মধ্যে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি লেভি, শ্রমিক লীগ নেতা বিল্লাল, যুবলীগ নেতা ফারহান ও জেলা ছাত্রলীগের সভাপতি। এই জবানবন্দি দাতারা যে গডফাদারের নাম উচ্চারণ করেছেন তিনি হচ্ছেন স্থানীয় সংসদ সদস্যের ভাই, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোহতেশাম হোসেন বাবর। তার উত্তাপে আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছিল দুই ভাই। টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি সহ সব কাজের জন্য বাবরের 2% হিস্সা নিশ্চিত করতে হতো। অভিযোগ আছে ফরিদপুরের রাজনীতিতে বহিরাগতদের প্রবেশ করিয়েছেন এই বাবর। যারা গ্রেপ্তার হয়েছে এরা প্রত্যেকেই হাইব্রিড বলতে তো উচ্চ ফলনশীল শব্দ। আমি আসলে সেটা না, এরা দুর্নীতিবাজ, এরা অপশক্তি। তবে এদের পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের খন্দকার বাবর হোসেন। তাদের পৃষ্ঠপোষকতায় ফরিদপুরে এই অপশক্তি বা হাইব্রিডের জন্ম। খন্দকার মোহতাসম হোসেন বাবর সাহেব এদের হাত ধরে দলে বিএনপি এবং জামাত থেকে, যাকে আমরা বলি হাইব্রিড এবং অনুপ্রবেশকারীরা ঘটে। ফরিদপুরের সাধারণ মানুষ জানান এই জেলার টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঠিকাদারি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত দুটি বাহিনী। একটি বরকত রুবেলের নেতৃত্বে হাতুড়ি বাহিনী, আরেকটি স্থানীয় সংসদ সদস্যের এপিএস ফুয়াদের হেলমেট বাহিনী। এই দুই বাহিনী ফরিদপুরে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের এই সাবেক নেতা বলছেন, নতুন কমিটির সঙ্গে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে যাওয়ায় তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে হাতুড়ি হেলমেট বাহিনী। হেলমেট বাহিনী পরিচালনা করে ফুয়াদ, লেবি, এরা হলো হেলমেট বাহিনী পরিচালনা করে মূলত ফুয়াদ, এবং তার প্রধান সেনাপতি হচ্ছে নাসিম বিশ্বাস। এই নাসিম, আরও আছে তৌহিদ, মানে মিজান, এই যে এই শ্রেণীর এরা হলো সেদিন ওখান থেকে আমাকে টাইনে নামানোর চেষ্টা করে, জোরপূর্বক না নামাইতে পারে। প্রথমে নাসিম আমাকে কোপ দেয়, তার হাতে থাকা চাপাতি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। সেই কোপ আমি বাম হাত দিয়ে ঠাকাই, সেই বাম হাতে আমার হাড় কেটে আমার সমস্ত হাত পঙ্গু হয়ে যায়। এখন আমি পঙ্গু, এখন আমার বাম হাত পঙ্গু, এবং পরবর্তীতে আমাকে আমার পিঠে সব দিয়ে প্রায় 16 থেকে 18টা কোপ আমার শরীরে দেয়। ফরিদপুর শহরে বহু লোককে এই হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনীর দ্বারা পঙ্গু করে দেওয়া হয়েছে। হাতুড়ি হেলমেট বাহিনীর নির্যাতনের হাত থেকে বাদ যায়নি সাংবাদিক ও সাধারণ মানুষ। তাদের কথাতেই উঠত বসত পুলিশ প্রশাসন। কেউ প্রতিবাদ করলে ফাঁসানো হতো মিথ্যা মামলার ফাঁদে।
এদের মতের বাইরে গেলে সে রাজনৈতিক হোক, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবসাগত কারণ হোক, তাদের উপর আক্রমণ করা, তাদেরকে হামলা করে হাত পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং এই সংক্রান্ত কোনো মামলা পরবর্তীতে করার সুযোগ ছিল না। আইনের সেই সুযোগটা তখন কেউ পায়নি। মানুষকে যখন তারা একেবারে প্রায় মেরে ফেলেছেন তখনও সেই মামলাটা রেকর্ড হয় নাই, অথচ যাকে মেরেছেন তার বিরুদ্ধেই মিথ্যা মামলা রেকর্ড হয়েছে। ইতিমধ্যে কিছু অভিযোগ এসেছে, আমরা কিন্তু মামলা হয়েছে, সেই মামলাগুলো আমরা তদন্ত শুরু করেছি। আর কিছু অভিযোগ তারা কোর্টে দাখিল করেছে, কোর্ট থেকে আমাদেরকে বলেছে, আমরা কিন্তু ইতিমধ্যে কোর্টে রিপোর্ট সাবমিট করেছি এবং কিছু মামলা কিন্তু তদন্ত অব্যাহত আছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার পর শুদ্ধি অভিযানে পাল্টেছে ফরিদপুরের চিত্র। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়েছে হেলমেট ও হাতুড়ি বাহিনীর অন্তত ২০ জন। অনেকেই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। জেলার পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ যারা করবে তাদেরকে আমি আইনের আওতায় আনতে চাই এবং যারা অপরাধের শিকার হবে তাদেরকে আমরা বিচার দিতে চাই। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা কাজ করে চলছি। অতএব অপরাধী যে দলেরই হোক বা যেই হোক, সে অপরাধ করলে তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে। এতদিন যারা কোণঠাসা ছিলেন তারাও মুখ খুলতে শুরু করেছেন। সংগঠনকে সুসংগঠিত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ত্যাগী আওয়ামী লীগ নেতারা। এতদিন দলের ভেতরে থাকা হাইব্রিড এবং অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা দেয়াই ফরিদপুর আওয়ামী লীগের এই বেহাল দশা। শুদ্ধি অভিযানের পর এখানকার প্রবীণ নেতারা বলছেন, খাদের কিনারে থাকা দলটিকে সুসংগঠিত করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। তবে অভিযোগ রয়েছে, বিতর্কিত হাইব্রিড ও অনুপ্রবেশকারী অনেকেই আবার ত্যাগী নেতাদের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছেন। ভোল পাল্টেছেন হাতুড়ি ও হেলমেট বাহিনীর অনেকেই। সবচেয়ে লজ্জার ব্যাপার, যারা অনেক ত্যাগ করছে এই 12 বছরে, তাদের মধ্যেও কেউ কেউ দেখা যাইতেছে যে এদের আশ্রয়দাতা হিসাবে মঞ্চে আবির্ভূত হয়েছে। এটা ফরিদপুরে মানুষের কাছে মানুষ জানে, বিশেষ করে ফরিদপুর শহর, ফরিদপুরের সদর থানা, এই জায়গার মানুষ জেনে গেছে যে কার কার কাছে কোন কোন সন্ত্রাসী, কোন কোন চোর, টাকা আত্মসাৎকারী কার কার কাছে আশ্রয় নিতেছে, সেটা কিন্তু মানুষ জেনে গেছে। এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সুযোগ্য কন্যা, বিশ্ব মানবতার জননী, দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান। সঙ্গত কারণেই এখানে এই দুঃশাসন এবং দুর্বৃত্তায়নের কোনো স্থান আর হবে না। রাজনৈতিক দুর্বৃত্তায়নের আরেকটি উদাহরণ হতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল দম্পতি। ফরিদপুরের আফজাল বিএনপির আমলে নিয়োগ পেলেও সব সরকারের আমলেই ছিল সখ্যতা। এতেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে এই দম্পতি। দুদক বলছে যে শুধু এই ফরিদপুরেই দুটি বাড়ি নয়, তার উত্তরায় তার নামে এবং তার স্ত্রীর নামে আরও 5টি বাড়ি রয়েছে এবং দেশের বিভিন্ন জেলায় এই দম্পতির নামে আরও 24টি প্লট এবং ফ্ল্যাট রয়েছে। এই দম্পতির বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। দেশে বিদেশে গড়েছেন অট্টালিকা ও ব্যবসা। আফজালের ভাই ভুসি মালের ব্যবসা করে গড়েছেন রাজপ্রাসাদ। আমরা দেখি ঘাটে, যে সেনবি ঘাটে ভুসি মালের ব্যবসা করে। ভুসি মালের ব্যবসা করে এই বাড়ি করতে পারে? আপনার কাছে আপনি কি করেন? আমি ব্যবসা করি। আপনার বাড়ি কিরকম আছে? না এরকম নাই, অন্য। ওর বাপ মা গাঙ্গে গাঙ্গে মাছ মারতো, এখন কইতে টাকা হয়েছে বই ফিরে আমরা কইতে পারবো না। পদ্মার চরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এখন দুদকের রিমান্ডে রয়েছেন আফজাল। এখনো ধরাছোঁয়ার বাইরে তার স্ত্রী। রাজনীতিতে মৌসুমী বা উচ্চ ফলনশীল নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ না হলে রাজনীতিকে দুর্বৃত্তের অভয়ারণ্য বানানোর ষড়যন্ত্র চলতেই থাকবে। দেখছিলাম আমার সহকর্মী আফজালের তৈরি করা রিপোর্টটি। আমি শুরুতেই আলোচনায় যুক্ত হতে চাই অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে। অধ্যাপক আব্দুল মান্নান স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনি দেখছিলেন রিপোর্টটি। আমাদের রিপোর্টার এই রিপোর্ট করার জন্য যাদের সঙ্গে কথা বলেছেন আপনি খুব খেয়াল করেছেন, দুজন হচ্ছেন একজন সাংবাদিক, একজন হচ্ছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার, আর বাকি সবাই কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। তো তারাই বলছেন যে আওয়ামী লীগ যখন আওয়ামী লীগকে নির্যাতন করে তাহলে অবস্থাটা কি দাঁড়ায়। আমি স্যার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে নিজ দলের ভিতরেই এরকম নির্যাতক তৈরি হয়ে উঠল কিভাবে? সবার অগোচরেই কি হয়েছে?
নাকি দেখেও অনেকেই না দেখার ভান করেছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই ক্লিপিংটা যে যিনি তৈরি করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে তার এ ধরনের ক্লিপিং তৈরি করা, এ ধরনের ভিডিও তৈরি করা কিন্তু একটু সাহসের দরকার হয়, কারণ আপনি একেবারেই ওই জায়গায় গিয়ে এই ভিডিওটি তৈরি করেছেন। ফার্স্ট হ্যান্ড রিপোর্টিং যারাকে বলে, যে কথাগুলো ফরিদপুরের মানুষ বলছে, আমরা শুনছি, আলোচনা করছি, এইটা করতে গেলে আমাদের একটু দুঃখ বোধ হয়। কারণে আমরা এমন একটা জেলার রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলছি, যেই জেলায়, বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় টুঙ্গিপাড়া গ্রামে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল। একই গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারও জন্ম হয়েছিল। পরবর্তীকালে গোপালগঞ্জ পৃথক জেলা হয়, সেখানে টুঙ্গিপাড়া এখন একটা থানা হয়, কিন্তু গ্রেটার ফরিদপুরেরই অংশ। ফরিদপুরের মানুষ সবসময় বঙ্গবন্ধু যে তাদের জেলায় জন্মগ্রহণ করেছেন তার জন্য তারা সবসময় গর্বিত ছিল। কিন্তু আজকে ফরিদপুরে যে চিত্র আমরা একটু আগে দেখলাম, এটি যারা বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের কাছে এরকম ঘটনা নতুন কিছু নয়, অথবা এটা যে শুধু ফরিদপুরে ঘটছে তাও কিন্তু নয়। বাংলাদেশ অনেক জেলাতেই, অনেক এলাকাতেই, অনেক অঞ্চলে, অনেক কি বলে সংসদীয় এলাকায় কিন্তু কম বেশি এই ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে। যে কারণে এই দলকে, বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দল নানাভাবে মানুষের সামনে একটি নতুন কি বলে যে নেতিবাচক ইমেজ সৃষ্টি করতে এরা সহায়তা করছে। অবশ্য আওয়ামী লীগে কিন্তু আজীবন সবসময় অনেক পোরখাওয়া নেতা ছিলেন, এখনো আছেন, অনেক ত্যাগী নেতা আছেন, অনেক নেতা আছেন যারা জীবনে কোনো কিছুই চায় নাই, শুধু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন, লালন করেছেন। তার জন্য তারা ৭১-এ যুদ্ধে গিয়েছেন, ৩০ লক্ষ শহীদ ফিরে আসেন নাই। সেরকম একটি দলের যিনি কাণ্ডারে যিনি জন্ম দিয়েছিলেন, তার জেলায় এই ধরনের ঘটনা ঘটছে। আমি বলছি এরকম ঘটনা নতুন কিছু নয়। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯-এর পর থেকে পরপর যে ৩ বছর ৩ মেয়াদে ক্ষমতায় আছে, এটি একটি অন্যতম কারণ হিসেবে আমি দেখি। কারণ একটি দল যখন ৩ বার পরপর ক্ষমতায় থাকে, এর আগে একবার ছিল, তখন এরকম একটা অবস্থা ছিল না। তখন সকলে ধরেই নিয়েছে বাংলাদেশে, এখন আপনি দেখবেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কাউকে পাওয়া যায় না। যেখানে দেখেন সেটা যে কোনো মানুষ, যে কোনো পেশার মানুষে হোক, সে আওয়ামী লীগ। আমি যে লোকটাকে চিনি যে সে আজন্ম সে জামাত করেছে, বিএনপি করেছে, কোনো রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, সে রাতারাতি আওয়ামী লীগ হয়ে গেল অনেক নানা সুবিধা, বেআইনি সুবিধা নেওয়ার জন্য সে এটা হয়ে গেল। শুধু সুবিধা নিয়েছে না, সে দলের মধ্যে যেটা হাইব্রিড বলা হয়, অনুপ্রবেশকারী বলা হয়, আমার বন্ধু ওবায়দুল কাদের মশারির ভিতর মশারি টাঙানোর সাথে তুলনা করেন, এটি কিন্তু বাংলাদেশ এখন প্রত্যন্ত অঞ্চলে হয়ে গিয়েছে। আমি একবার একটা লেখায় লিখেছিলাম, আওয়ামী লীগের এটা বোধ হয় ২০০৯-১০ থেকে হবে, আওয়ামী লীগের শত্রু কিন্তু আওয়ামী লীগ। এটা ইতিহাসে দেখা গেছে, বাইরের কোন শত্রু আওয়ামী লীগকে ক্ষতি করতে পারে নাই। আপনি যদি আওয়ামী লীগের ইতিহাস দেখেন, সে ৪৯ সনের। স্যার, আপনার লেখার প্রসঙ্গে আমি আরেকবার আপনার সঙ্গে যুক্ত হব। আমি একটু খন্দকার মনিরুজ্জামানের সঙ্গে যুক্ত হতে চাই। মনির ভাই, দেখছিলেন আমাদের সহকর্মী আফজালের তৈরি করা রিপোর্টটি, তো এখানে একটি বিষয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে যারা এই দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। তো আমি আপনার কাছে জানতে চাই, এই অনুপ্রবেশকারীরা দলে ঢোকেন কিভাবে? আর আমাদের রিপোর্টার যে বিষয়গুলো দেখিয়েছেন, যে যেই হামলাগুলোর ঘটনা ঘটেছে প্রত্যেকটি কিন্তু হচ্ছে নিজের আধিপত্য বিস্তারের জন্য। কোন অনুপ্রবেশকারীকে ঠেকানোর জন্য কেউ বাধা দিয়েছেন কিংবা অনুপ্রবেশকারী নিয়ে কোনো দ্বন্দ্ব, সেরকম কোনো চিত্র কিন্তু নেই। তাহলে ব্যাপারটি কি এরকম দাঁড়ায় যে কেউ কেউ অনুপ্রবেশকারীদেরকে দলে ঢোকান আর বাকিরা সেগুলো নীরবে সহ্য করেন? দেখেন, এটা বাংলাদেশের রাজনীতির একটা দুর্ভাগ্য যে আমাদের যে দলটি মুক্তিযুদ্ধে এই নেতৃত্ব দিয়ে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলটিতে আজকে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে।
যে অর্থের জোরে, অর্থের কারণে, অর্থ দিয়ে দলে ঢোকা যায়, নমিনেশন পাওয়া যায়, এমপি হওয়া যায়, দলের নেতা হওয়া যায়, এরকম একটা অবস্থা। অর্থাৎ রাজনৈতিক কোনো অতীত নেই, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই, রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে আসেননি, অথচ বঙ্গবন্ধু সারা জীবন কিন্তু রাজনীতি করে দলের নেতা হয়েছে, তাই না? সেরকম কোনো উদাহরণ নেই, সেরকম কোনো অতীত নেই। এই ধরনের লোকেরা একটি বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে ক্ষমতা এবং অবৈধ পন্থায় অর্থ আয় করা। এই দুইটি উদ্দেশ্য। এবং অর্থ মানে কি? বিপুল পরিমাণ অর্থ, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রে অবৈধভাবে হস্তগত করার উদ্দেশ্যে এবং ক্ষমতা পাওয়ার, ক্ষমতায় থাকার উদ্দেশ্যে, এই ক্ষমতা ব্যবহার করে সে অর্থ আয়ের উদ্দেশ্যে দলে যোগদান করে। ট্র্যাজেডিটা হলো এখানে যে এদেরকে যারা দলে নেয় তারা মূল দল আওয়ামী লীগেরই নেতা কর্মী, তারাই বিভিন্নভাবে দলে নেয়। এবং এই বিভিন্ন ভাবের মধ্যে একটি ভাব হচ্ছে অর্থ। অর্থের বিনিময়ে তারা এই ধরনের, যাদেরকে হাইব্রিড বলা হচ্ছে বা কেউ কেউ কাউয়া বলে, কাউয়া বা হাইব্রিড হোয়াট এভার ইট ইজ, তাদেরকে দলে নেওয়া হয় মোটা অর্থের বিনিময়ে। আজকে আমি আমার পত্রিকায় একটি চিঠি পেয়েছি, একজন আওয়ামী লীগের ত্যাগী নেতার চিঠি। কুমিল্লার একটি অঞ্চলের তিনি আওয়ামী লীগের নেতা প্রায় 50-60 বছর ধরে, ছাত্রলীগ আওয়ামী লীগ করে এসছে, 50 বছর ধরে আওয়ামী লীগের নেতা। তাকে এবারকার কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি ক্ষোভে দুঃখে একটি চিঠি লিখেছেন যে আজকে আমার মতো কর্মীকে স্থানীয়ভাবে দলীয় নেতৃত্ব থেকে একজন সদস্য রাখা হয়নি। কাদেরকে নেওয়া হয়েছে? যারা ফ্রিডম পার্টির সঙ্গে যুক্ত ছিল, যারা রশিদের লোক, যারা বাংলাদেশ বিএনপির সঙ্গে যুক্ত ছিল, এমনকি জামাতের কর্মী। এবং তিনি নামও দিয়েছেন কারা কারা তারা, তাদেরকে আওয়ামী লীগের কমিটিতে নেওয়া হয়েছে। কারা নিল? যারা নিল তারা আওয়ামী লীগের নেতা, জেলা আওয়ামী লীগের নেতা। কেন নিল, কিভাবে নিল, সেটা আমি তো মনে করি আমাদের সাংবাদিক হিসাবে আমাদের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে অর্থের বিনিময়ে, মোটা অর্থের বিনিময়ে এই ধরনের লোককে, যারা দলের শত্রু, দেশের শত্রু, তাদেরকে, সমাজের শত্রু, তাদেরকে দলে নেওয়া হয়। আজকে এটা একটা বড় ট্র্যাজেডি আমাদের দেশের জন্য, যে বললাম তো আগেই, যে দলটি মুক্তিযুদ্ধে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, সেই দলটিকে আজকে বা দলের ভিতরে আজকে এইভাবে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। কারা ঘটাচ্ছে? দলেরই লোকজন ঘটাচ্ছে, যারা আসলে দলের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু। অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা, সে অবৈধতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা, এই প্রচেষ্টায় তারা দলে যোগদান করে। তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নাই, এবং তারা জানেনও না বঙ্গবন্ধুর আদর্শ কি। মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে তাদের বিন্দুমাত্র আগ্রহ নাই, জানেন না তারা যে মুক্তিযুদ্ধের চেতনাটা কি। তারা শুধু জানেন অর্থ কিভাবে উপার্জন করা যাবে, আওয়ামী লীগে গেলে অর্থ পাওয়া যাবে সহজে, ক্ষমতায় থাকা যাবে সহজে, ক্ষমতায় ব্যবহার করা যাবে সহজে, সুতরাং অর্থের বিনিময়ে তারা আওয়ামী লীগে যাচ্ছে। আমরা এরকম বহু উদাহরণ দেখছি। এই ধরেন শুধু ফরিদপুর আপনারা একটা উদাহরণ হিসেবে নিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং যে রিপোর্টার সেখানে গিয়েছিলেন রিপোর্ট সংগ্রহ করতে, তাকেও আন্তরিক অভিনন্দন জানাই যে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছেন, এবং আমি একজন সাংবাদিক হিসেবে তাকে অভিনন্দন জানাচ্ছি। এটা আপনারা কি শুধু ফরিদপুরেই পেয়েছেন? আর কোথাও নেই? প্রায় সব জেলায় এইরকম ঘটনা আছে, প্রায় সব জেলায় এরকম লোকজন আছে যারা আওয়ামী লীগ না, কিন্তু এখন আওয়ামী লীগের কর্ণধার হয়ে বসে আছেন, এবং ত্যাগী আওয়ামী লীগ যারা, তাদের নির্যাতন করছেন, তাদেরকে দল থেকে বের করে দিচ্ছেন, দলে তাদেরকে রাখছেন না, এবং তারা সেখানে দখল করে রীতিমতো, আমি বলবো এটি যে পলিটিক্যাল কু, একটি রাজনৈতিক অভ্যুত্থান, দুর্বৃত্তদের রাজনৈতিক অভ্যুত্থান হচ্ছে এই ঘটনাগুলো। শুধু ফরিদপুর না, বিভিন্ন জেলায় আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। এটা যে দুর্বৃত্তদের রাজনৈতিক অভ্যুত্থান হিসেবে আমি অভিহিত করতে চাই, এবং এইভাবে তারা রাজনৈতিক দলকে কিন্তু দখল করে রাখছে। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা শুধুমাত্র প্রশাসনের কথা বলি, আমরা সাংবাদিকরা বলি, অন্যরাও বলে, এটা আমরা লিখি, প্রায় লিখি যে প্রশাসনের স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাজনৈতিক দলের কি স্বচ্ছতা, জবাবদিহিতা আছে?
রাজনীতি দলের কি এই কাজগুলো করার সময় তারা দলের অনুমোদন নেয়? তারা কি বলে যে আমি মিস্টার এক্স কে নিচ্ছি, তিনি ফ্রিডম পার্টির লোক ছিলেন, তিনি কর্নেল কিলার রশিদের লোক ছিলেন, তিনি জামাত করতেন, তিনি বিএনপি করেছেন, কিন্তু এই লোককে আমি দলে নিতে চাই, আপনারা কি বলেন? এই কথাটা কি তারা বলেন? এবং এটা জানার পরে কি কেন্দ্রীয় নেতারা তাকে অনুমোদন দেন? তা না, কিন্তু এইখানেও কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা নাই। সুতরাং স্বচ্ছতা জবাবদিহিতা শুধু প্রশাসন না, রাজনৈতিক দলেও থাকতে হবে। এবং সেটা যদি না থাকে, আজকে ফরিদপুরের যে চিত্র আমরা দেখছি এবং দেশের অনেক জায়গায় এই চিত্রটি আছে, সেই চিত্রটি কিন্তু এত দূর চলে যাবে যে আজকে রাজনৈতিকের দুর্বৃত্তদের রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে তারা গোটা দলকে গ্রাস করে ফেলবে। অলরেডি অনেক জায়গায় গ্রাস করে ফেলছে। এই দৃষ্টান্ত হচ্ছে ফরিদপুর। জি মনির ভাই, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আফজাল, আপনার তৈরি করা রিপোর্টটি দেখে আমাদের সিনিয়র সাংবাদিক, সংবাদের সম্পাদক মনির ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান স্যারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা একটু আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাই। ফরিদপুরে গিয়ে এরকম একটি রিপোর্ট তৈরি করতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা হয়েছে আফজাল? এখন তো ফরিদপুরের দৃশ্যপট একেবারেই ভিন্ন। আগে যদি আমরা 16ই মে থেকে বলি, যে 16ই মে এই শুদ্ধি অভিযানটা শুরু হলো, মূলত শুরু হলো যখন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা হলো। এই হামলার পরেই তিনি মামলা করলেন, মামলার পরে শুদ্ধি অভিযান। অন্যদিকে 2000 কোটি টাকা পাচারের ঘটনায় আরেকটি মামলা হয়। এই মামলায় যে ধরপাকড় হলো, হেলমেট বাহিনীর অনেকে ধরা পড়লেন, অস্ত্র পাচারকারী অনেকে ধরা পড়লেন। এই ধরা পড়ার পরেই কিন্তু ফরিদপুরের দৃশ্যপট পাল্টাতে শুরু করে। আমি যেদিন ফরিদপুরে যাই, সেদিন ঠিক আমি যেখানে ছিলাম তার রাস্তার উল্টা দিকে একটি অডিটোরিয়াম রয়েছে। অডিটোরিয়ামে শোক দিবসের একটি আলোচনা চলছিল। সেই সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হই। সে সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা যারা মুক্তিযোদ্ধা, তাদের সাথে কথা বলি। তারা আমাদেরকে বলছেন যে এই 2009 সালের পর থেকে তারা এইভাবে উন্মুক্ত ভাবে কোনো ধরনের সভা সমাবেশ করার সুযোগ পাননি। তারা যদিও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন, জেল খেটেছেন, বিরোধী দলের অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এর আগে কখনো এইভাবে উন্মুক্ত পরিবেশে শোক দিবসের অনুষ্ঠান তারা করতে পারেনি। তো তারা এই যে শুদ্ধি অভিযানকে সাদরে গ্রহণ করেছেন এবং তারা এক ধরনের স্বস্তির বিশ্বাস করেছেন। এবং দীর্ঘদিন ধরে যারা ফরিদপুরের রাজনীতি সম্পর্কে বা সাধারণভাবে যারা রাজনীতি সম্পর্কে কিছুটা হলেও সচেতন, তারা কিন্তু জানেন যে এই ফরিদপুরের দুর্বৃত্তায়নের রাজনীতিটা কিভাবে ঢুকলো, কারা ঢুকিয়েছেন, সেই বিষয়টি কিন্তু ফরিদপুরে ওপেন সিক্রেট, সবাই জানেন। কিন্তু এতদিন কেউ মুখ খোলেননি। এই যে আমি যেটি বলছিলাম যে হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, এবং ফরিদপুরকে আমি যেটি দেখেছি দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে হাতুড়ি বাহিনীর নিয়ন্ত্রণে, আরেকটি হচ্ছে হেলমেট বাহিনীর নিয়ন্ত্রণে। এই দুটি বাহিনী টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সন্ত্রাস থেকে শুরু করে সবকিছুই তারা বন্টন করে নিয়েছেন। আমি সবচেয়ে যেটি তথ্য আমি রিপোর্টে যদি উল্লেখ করতে পারি নাই, যে এই গত 3 থেকে 4 বছরে ফরিদপুরে প্রায় 600টি টেন্ডার হয়েছে, তার সবকটি পেয়েছেন এই রুবেল বরকত, যিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি পেয়েছেন। এবং তারা যে হাতুড়ি বাহিনী বলেন এবং স্থানীয় সংসদ সদস্যের এপিএস যে ফুয়াদ রয়েছেন, তারা কিন্তু এই 600 টেন্ডার কিন্তু উঠিয়ে নিয়েছেন এবং ব্যাপক দুর্নীতি করেছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখন পর্যন্ত সিআইডি যেটি বলছে যে তারা তদন্ত করে এবং যে 6 জন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন, তাদের কথা মতে এই দুই ভাইয়ের প্রায় 2450 বিঘা সম্পত্তি তারা দেখতে পেয়েছেন। কিন্তু ফরিদপুরের স্থানীয় মানুষজন দুই ভাইয়ের নামে প্রায় 2500 বিঘা জমি। আপনার কাছে কি তথ্য আছে পুরো ফরিদপুরে আসলে জমি কত হাজার বিঘা? না, পুরো ফরিদপুরের জমি কত বিঘা সেটি আমার কাছে এখন তথ্য নেই। হয়তো আপনি বলার পরে আমি বিষয়টি আরো পড়াশোনা করার চেষ্টা করব। কিন্তু ফরিদপুরের আওয়ামী লীগ নেতারা বলছেন যে এই যে সিআইডি যেটি বলছে যে 2450 বিঘা এই দুই ভাইয়ের নামে পাওয়া গেছে এবং তাদের যে আত্মীয় স্বজন তাদের নামে পাওয়া গেছে, কিন্তু ফরিদপুরের আওয়ামী লীগ নেতারা বলছেন এই জমির পরিমাণ আরো কয়েক গুণ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা যেই জমিটা পছন্দ হতো তার মালিককে গিয়ে বলতো যে এই জমিটা আমার কাছে বিক্রি করেন।
যদি বিক্রি করতে না চাইতো তাহলে হাতুড়ি বাহিনীদের নির্যাতন চলতো, যে আফজাল রিপোর্টে উল্লেখ করেছেন আপনি। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমি একটু মান্নান স্যারের সঙ্গে যুক্ত হতে চাই। মান্নান স্যার, আপনি শুরুর দিকের আলোচনায় বলছিলেন যে শুধু ফরিদপুরে এ ধরনের ঘটনা ঘটছে তাই নয়, হ্যাঁ অবশ্যই আরও অনেক জায়গাতে এ ধরনের দুর্বৃত্তায়নের কথা আমরা দেখি, বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে আসে। আজকের দিনে আমাদের খবরেও একটি শিরোনাম রয়েছে, এই যে আপনার দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যে হত্যা চেষ্টা করা হলো, সেইখানে এই শাহেন শাহ উপজেলা চেয়ারম্যান তার আশ্রয় প্রশ্রয়ী এরকম একদল দুর্বৃত্ত গড়ে উঠেছে। তো বিষয়গুলো হচ্ছে এরা আসলে কিভাবে গড়ে ওঠে। এখন যেরকম এই রিপোর্টটিতে ফরিদপুরের পুলিশ সুপার বলছেন যে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, এখন এটি বলছেন, কিন্তু এর আগে তারা কি করেছেন বা অন্যান্য জায়গায় কি করেন, বছরের পর বছর এভাবে চলতে থাকে। যে কোনো একটি ঘটনায় টনক নড়ে তখন দেখি ব্যবস্থা নেওয়ার বিষয়টি শুরু হয়। আপনাকে ধন্যবাদ। আসলে মনিরুজ্জামানের কথা সূত্র ধরেই বলি, উনি একটা অভ্যুত্থানের কথা বলেছেন। দলের ভিতরে অন্য ধরনের একটা অভ্যুত্থান হচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের দুর্বৃত্তদের কারণে অভ্যুত্থানটা হচ্ছে, কোনো ত্যাগী নেতা কর্মীর কারণে না। আরেকটা জিনিস বলি, এটা যদি বন্ধ না হয় তাহলে একটা কথা আছে রাজনৈতিক হারাকিরি, আত্মহত্যা করা, অনেকটা ওই ধরনের অবস্থার মধ্যে বিএনপি এখন সামনে নাই। আওয়ামী লীগের সামনে কোনো প্রতিপক্ষ তেমন নাই, কিন্তু আওয়ামী লীগের সামনে এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের দুর্বৃত্তরা। একসময় ত্যাগী নেতা কর্মীরা দল করত, রাজনীতি করত, বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস করতো তারা আওয়ামী লীগ করেছে, এখনো করে। কিন্তু এখন আওয়ামী লীগকে বা বাংলাদেশের এই সবচেয়ে প্রাচীন দলটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ জেলায় দেখা যায় পেশি এবং অর্থ, এই দুটাই। এবং তাদেরকে এই আপনি যদি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর কথা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি স্থানীয় যারা কেন্দ্রীয় বা শীর্ষ পর্যায়ে দলের নেতৃবৃন্দ আছে তাদের কথার বাইরে বেশি যেতে পারে না। আপনি সেটা কক্সবাজারে দেখেন, আপনি সেটা এই ফরিদপুরে দেখলেন, আপনি চট্টগ্রামের বিভিন্ন বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দেখেন, চিত্র কিন্তু একই, চিত্র কিন্তু একই। এখন আরো জিনিস হয়তো আমাদের অগোচরে অনেক জিনিস থেকে যায়। যারা মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা পিতার মতন অনেক উদার হৃদয়ের প্রকাশ হিসেবে অনেক নতুন নতুন ব্যক্তিকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক ছিল না। শুধু এই সম্পর্কটা ছিল, তার বাবা আওয়ামী লীগের একজন পোরখাওয়া নেতা ছিল, তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক কখনো সে রাখে নাই, করে নাই। কিন্তু তাদের হাতে কিন্তু এমন সব কাণ্ডকীর্তি হচ্ছে, রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের ভয়াবহভাবে ক্ষতি হচ্ছে, পার্মানেন্ট ক্ষতি, পার্মানেন্ট ড্যামেজ। প্রতিষ্ঠান ক্ষতি হলে কিন্তু সেটাকে দাঁড় করানো কিন্তু আপনার পক্ষে খুব কঠিন। আমি একটু ফিরে যেতে চাই 1972 সনে 7ই জুন বঙ্গবন্ধুর ভাষণ। 7ই জুন হচ্ছে আপনার 6 দফা উত্তোলনে যে ঘোষণা করার দিনটিকে পালন করা হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু এই ধরনের একটা জনসভায় সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি প্রকাশ্যে বলেছেন, আমার তখন আপনি এখন তো 2020, সেটা 1972 সনের কথা বলছি, স্বাধীন দেশের পরিস্থিতির কথা বলছি, যে দলটি ক্ষমতায় এসেছে, যে দলটির নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, বাংলাদেশের স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, সে দেশ নতুন যাত্রা শুরু করেছে, কিছুই নাই আমাদের, সে অবস্থায় হাঁটি হাঁটি পা করে দেশটাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সেখানে বঙ্গবন্ধু বলছেন, আপনি বঙ্গবন্ধুর প্রত্যেকটা বক্তৃতায় দেখবেন দুর্নীতি কথাটা একেবারেই তার বক্তৃতার সাথে অবিচ্ছেদ্য একটা শব্দ জড়িয়ে আছে, যে দুর্নীতি কি ভয়াবহ রূপ দিয়েছিল তখন। হ্যাঁ, তখন ওই 7ই জুনের সেই বক্তৃতা সোহরাওয়ার্দী উদ্যানে 72 সনে তিনি বলছেন, আমি আমার দলের 23 জন এমপিকে বা এমএনএ শব্দটা তিনি ব্যবহার করেছেন, ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যকে দল থেকে বহিষ্কার করেছি, সংসদ থেকে বহিষ্কার করেছি। বঙ্গবন্ধু তার একজন মন্ত্রিসভার একজন সদস্যকে, আমি নাম বলছি না, বহিষ্কার করেছিলেন, কারণ বঙ্গবন্ধু জানতেন এরাই হচ্ছে দলের প্রধান শত্রু। তখন অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছিল, সেগুলোকে সামাল দেওয়াটা কিছুটা সোজা ছিল, কিন্তু দলের ভিতর থেকে খন্দকার মোশতাককে আমরা যখন দেখেছি পরবর্তীকালে, বা অনেক খন্দকার মোশতাক ছিল তখন, এখনো আছে, কিন্তু বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমাকে তো নতুন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান আওয়ামী লীগ কি সেটি অনুধাবন করছে? স্যার, বঙ্গবন্ধু যেটি অনুধাবন করেছিলেন, বর্তমান আওয়ামী লীগ কি সেটি অনুভব করছে? আমি বলি এই মুহূর্তে, আমার কথাটা একটু হয়তো বাগাড়ম্বর হতে পারে,
বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের রাজনীতির জন্য, রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ যে অর্থে বাংলাদেশের মানুষ যুদ্ধে গিয়েছিল, সেই বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য আমি বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ হোক বা বাংলাদেশের রাজনৈতিক একটা বৃহৎ অঙ্গনে হোক, একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ প্রধান ছাড়া কেউ অপরিহার্য না। বঙ্গবন্ধু সেটা বুঝেছিলেন, যে কারণে তিনি তার দলের মন্ত্রীকে বহিষ্কার করেছিলেন। আমি বলি যে এটি শুধু করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। তিনি সবসময় বলেন যে আমাকে ছাড়া আওয়ামী লীগে সবাইকে কেনা যায়, এটা কিন্তু এমনি এমনি বলেন না, কিন্তু এটার একটা কারণ আছে। তার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, আমি বুঝতে পারি যে তিনি অনেক সময়, আমি ইংরেজিতে একটা শব্দ আছে বিলিগার্ড মানে কি বলা যাবে, চতুর্দিক থেকে তাকে নানাভাবে হেনস্থ করার চেষ্টা করা হচ্ছে, দলের ভিতর থেকে করা হচ্ছে, কাছের মানুষ করছে, বাইরের মানুষ করছে, কিন্তু তিনি এখনো সাহস নিয়ে আছেন। আমি মনে করি করতে পারলে তিনিই করতে পারবেন। এই পিতার মতন তাকে ওই দৃঢ় একটা অবস্থানে যেতে হবে এবং অবস্থানে গিয়ে বুঝতে হবে আমার ধারে কাছে আমার দলের প্রতি এক অঙ্গীকার আছে, বঙ্গবন্ধুর রাজনীতির প্রতি অঙ্গীকার আছে, ত্যাগী নেতা কর্মী আছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তিনি বারবার কথাটা বলেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন। মুনির ভাই, আওয়ামী লীগের অনেক টাকা পয়সা, এই যে অভিযান শুরু হলো, শুদ্ধি অভিযান যেটি বলা হচ্ছে, যে ফরিদপুরে শুরু হলো, অনেকেই গ্রেফতার হয়েছেন যারা একসময় খুব প্রভাব নিয়ে ফরিদপুরে ছিলেন। দেশের বিভিন্ন জায়গায় এরকম আরো অনেক আওয়ামী লীগ বা কিংবা সহযোগী কিংবা অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা সম্প্রতি আইনের আওতায় আনতে দেখছি। তো এই যে উদ্যোগ, এগুলো দেখে আমরা কি আশাবাদী হতে পারি? আশাবাদী হওয়া উচিত, কিন্তু পুরোপুরি আশাবাদী হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এখনো, সেটা আমি মনে করি না। তার কারণটি হচ্ছে এই শক্তি, এই দুর্বৃত্তদের এই শক্তি কিন্তু খুবই শক্তিশালী, দলের ভেতরে দলের বাইরে দুই দিকেই খুবই শক্তিশালী। বঙ্গবন্ধুর আমল তো আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি বঙ্গবন্ধুর মতো নেতা, যার জন্য 7.5 কোটি মানুষ 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেছে 9 মাস, নফল নামাজ পড়েছে বহু মানুষ, তারপরে 16 ডিসেম্বরে বিজয়ের পর থেকে তার ফিরে আসা পর্যন্ত বহু মানুষ রোজা রেখেছে, কেঁদেছে বহু মানুষ ফিরে আসা পর্যন্ত। সেই রকম একটি জনপ্রিয় নেতাকে কিভাবে, তার রাজনীতিকে, তার ক্ষমতাকে কিভাবে এই দুর্বৃত্তায়ন সর্বনাশ ঘটিয়ে দিল, সেটা আমরা 72, 73, 74, 75 দেখেছি। হ্যাঁ, অধ্যাপক মান্নানও দেখেছেন। এটা তো আমরা প্রত্যক্ষ সাক্ষী এবং আমরা পার্ট অফ দ্যাট টাইম, সেই সময়ের আমরা অংশ। সুতরাং দুর্বৃত্তায়ন বা রাজনীতির দুর্বৃত্তায়ন এমন একটি বিষয়, দেখেন একটি কথা সবসময় আমাদের মনে রাখা দরকার, যে এটা আমি একসময় ট্রেড ইউনিয়ন করতাম। তা আমাদের ট্রেড ইউনিয়ন, যেখানে আমি ট্রেড ইউনিয়ন করতাম পোস্তকলা অঞ্চলে, সেখানে আমাদের একজন শ্রমিক নেতা ছিলেন। তিনি অশিক্ষিত, প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তার কোনো স্কুলে তিনি লেখাপড়া করেননি এবং কোনো অক্ষর তিনি চিনতেন না, অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু তিনি খুবই বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন। আর আমি বলবো আমাদের অনেক তথাকথিত শিক্ষিত লোকের চেয়ে অনেক বেশি শিক্ষিত ছিলেন। তিনি কতগুলি কথা আমাদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের সময় কতগুলি কথা আমাদেরকে বলতেন। বলে, দেখেন, একজন লোক বা একজন মানুষ 5 জনের ক্ষতি করতে পারে, একজন ডাক্তার কয়েকজন রোগীর ক্ষতি করতে পারে, মানে যদি ক্ষতি হয় তার কারণে হয়, যে এমন কথা না, যার কারণে যদি কোনো কারণে হয় তাহলে কয়েকজন রোগীর সে ক্ষতি করতে পারে। কিন্তু রাজনীতির ভিতরে যে পোকা ঢোকে, তার ভাষায় পোকা মানে আমি দুর্বৃত্ত আসলে আর কি, রাজনীতির ভিতরে যে পোকা ঢোকে, সেই পোকা গোটা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। সেটা বঙ্গবন্ধুর আমলে আমরা দেখেছি, যার জন্য তিনি বাকশাল করতে বাধ্য হয়েছিলেন। এখনো কিন্তু আমরা সেই আলামতগুলি দেখছি জেলায় জেলায়। আজকে এই যে 2000 কোটি টাকা পাচার করলো 2 ভাই, রুবেল এবং বরকত, তারা একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একজন বলতে লজ্জা লাগে প্রেস ক্লাবের সভাপতি, তথাকথিত সাংবাদিক হিসেবে আমি এই জন্য লজ্জিত। তারা 2 জন মিলে 2000 কোটি টাকা বিদেশে পাচার করে দিল। ব্যাপারটা কি এতই সহজ? এদের পিছনে কি আর কোনো শক্তি ছিল না? এদের পিছনে কি আরো কোনো ক্ষমতাধর আওয়ামী লীগ নেতা, লোকাল স্থানীয় এমপি বা অন্য কোনো ক্ষমতাধর নেতা ছিল না? অবশ্যই ছিল। যেমন
21শে আগস্টের গ্রেনেড হামলা বেগম খালেদা জিয়ার জানার অজ্ঞানে বা তারেক জিয়ার অজ্ঞানে বা পার্টিসিপেশন ছাড়া ঘটে নাই। কারণ ওরকম একটা ঘটনা ঘটাতে হইলে হাইয়েস্ট অর্ডার অফ পাওয়ারের অনুমতি লাগে। তা নাইলে বিরোধী দলের নেত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা তার যে কনসিকুয়েন্স হবে, পরিণতি হবে, সেটা মোকাবেলা করতে হবে সরকারকে। সে কারণে সরকারের হাইয়েস্ট অর্ডারকে সর্বোচ্চ যেখানে আছেন তাকে জানাতে হবে যে আমরা এই ঘটনা করছি। তার ট্যাসিট হইলো, পরোক্ষ হইলো তার অনুমোদন নিতে হয়। সুতরাং এইভাবে ঘটনাটা 21 আগস্টের গ্রেনেড হামলা ঘটেছে। ফরিদপুরে 2000 কোটি টাকা পাচার হয়ে গেল দুইটা ভাই, এবং কি দুজন ওই অর্থে রাজনীতিতে নবাগত, তারা নিজেরা পাচার করে দিল। তাদের পিছনে কোনো রাজনৈতিক শক্তি কাজ করে নাই, কোনো রাজনৈতিক নেতা কাজ করে নাই। হু আর দে, হু ইজ হি? এইটা যদি আমরা বের না করতে পারি, এইটা যদি প্রকাশ না হয়, তাহলে পেছনে যদি থেকে যায়, নেপথ্যে থেকে যায়, তাহলে জেলায় জেলায় এই ধরনের হুইজ হি থেকে যাবে এবং তারা ভিতরে থেকে থেকে দলের সর্বনাশ করবে। আওয়ামী লীগের আহমদ সফার একটি বিখ্যাত উক্তি আছে, নিশ্চয়ই অধ্যাপক মান্নানেরও মনে আছে সেটি, যেটা আওয়ামী লীগ যখন বিজয়ী হয় তখন একই বিজয়ী হয়, কিন্তু আওয়ামী লীগ যখন হেরে যায়, এই অংশটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ যখন হেরে যায় তখন পুরো দেশ হেরে যায়। সুতরাং আমরা বিচলিত এই জায়গাটা, যে আওয়ামী লীগ যদি হেরে যায় তাহলে পুরো দেশ হেরে যাবে। এবং আওয়ামী লীগের ভিতরে যখন দুর্বৃত্তায়ন হয়, পুরো দেশের ভিতরে দুর্বৃত্তায়ন হয়। এবং এই দুর্বৃত্তায়ন শুধু বুলু আর বরকতের ব্যাপার না, পেছনে আরো শক্তি আছে, সেটা কে বা কারা, তাকেও আমাদের উদ্ঘাটন করতে হবে। জি মুনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আফজাল, খুব অল্প কথায় আপনি একটু বলবেন, এখন ফরিদপুরের যারা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন, এই যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গ্রেফতারের পর এই সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাকর্মীরা তারা কি বলছেন, তারা কেমন আছেন? এটা বলার আগে সংক্ষেপে যদি মনিরুজ্জামানের কথার সূত্র ধরে বলি, তিনি বলছেন যে এর পেছনে কারা আছে সেটি খুঁজে বের করতে হবে, তাদেরকে আইনে আনতে হবে। আমরা ফরিদপুরে এটি ওপেন সিক্রেট যে রুবেল বরকতের পেছনে গডফাদার কারা সেটি ফরিদপুরের মানুষ সবাই জানে। নিঃসন্দেহে মামলাটি যারা তদন্ত করছে, তদন্তকারী কর্মকর্তারা সেটি বের করবেন। এবং তদন্তকারী কর্মকর্তা সিআইডি বলছেন যে এই যে 2000 কোটি টাকা পাচারের সাথে এরই মধ্যে তারা 20 থেকে 25 জনের নাম পেয়েছেন এবং পর্যায়ক্রমে তাদেরকে সবাইকে এর আইনে আওতায় আনা হবে। আর ফরিদপুরের এখন যেটি হচ্ছে, ত্যাগী নেতারা চাচ্ছেন যে এই দলটাকে ঘুরে দাঁড়াতে হলে, যে ধ্বংসস্তূপে এখন ফরিদপুরের আওয়ামী লীগ রয়েছে সেটিকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু আবার সব জেলা কমিটি থেকে শুরু করে সব কমিটি সুসংগঠিত করতে হবে। মাঝখানে একটি কথা বলে নিই যে এরই মধ্যে কিন্তু যারা রুবেল বরকতের সহযোগী ছিলেন এতদিন, তারাও কিন্তু ভোল পাল্টেছেন। এখন অনেকে আবার ত্যাগী নেতাদের, যারা আমরা এই ত্যাগী নেতাদের কথা বলছি, অনেকে আবার ত্যাগী নেতার ছত্রছায়া আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে একটি কঠিন সময় পার করছে যারা হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, এই শুদ্ধ অভিযানের কারণে তারা কিন্তু গোল পাল্টে আবার ত্যাগী নেতাদের আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। সেটি যাতে না হয় আমরা সে আশা করি। আফজাল, অনেক ধন্যবাদ। স্যার, অধ্যাপক মান্নান স্যার, আমাদের সহকর্মী আফজাল এবং মুনির ভাই দুজনেই আশাবাদের কথা বলছেন। আমিও স্যার বলতে চাই, এই যে শুদ্ধি অভিযানটি শুরু হলো, এটিকে ধরে ফরিদপুর নয়, পুরো সবগুলো জেলাতেই এরকম দুর্বৃত্তায়ন যেখানে রয়েছে সেগুলো মুক্ত হবে, সে আশাকে আমরা আজকে করতে পারি কিনা? স্যার, আপনার অডিওটা অন করে একটু কথা বলেন, আমরা একেবারে শেষের দিকে রয়েছি। জি, আমরা তো নিশ্চয়ই আশাবাদী না হলে এতদিন বেঁচে থাকার কথা ছিল না। 1971 সনে মারা যেতে পারতাম। আশাবাদী বলেই এতদিন পর্যন্ত বেঁচে আছে। প্রথম কথা হচ্ছে, এই যে আওয়ামী লীগের মতন একটা বড় দলে কেন এই হাইব্রিডদের দরকার? কোনো দরকার ছিল না। প্রথমে এই প্রবেশটা বন্ধ করতে হবে, লিকেজ গুলো বন্ধ করতে হবে। পিতা আওয়ামী লীগ করেছে বলে ছেলে আওয়ামী লীগ করবে, এটি স্বাভাবিক নাও হতে পারে। ছেলে রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু পৈতৃক সূত্রে সে আওয়ামী লীগ হয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে সে সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা পদে আছে, কিন্তু এটি পদটাকে অপব্যবহার করে শুধু সরকারের ক্ষতি করে। স্যার, এই অপব্যবহার ঘটবে না আমরা সেটি আশা করি। আমাদের সময় শেষ স্যার, না হলে আরেকটু শুনতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মনিরুজ্জামানকেও, সেই সঙ্গে আমার সহকর্মী আফজাল হোসেনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।